দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। সরকারি বেসরকারি নির্মাণ স্থবিরতায় ক্ষতিগ্রস্ত দেশের সিমেন্ট শিল্প সক্ষমতার 30 থেকে 40% চলছে বেশিরভাগ কারখানা। এক বছর ধরে বাতিল টিসিবির 38 লাখ ফ্যামিলি কার্ড, স্বল্প মূল্যের পণ্য বঞ্চিত 1.5 কোটির বেশি দরিদ্র মানুষ। পেঁয়াজের দামে নজর রাখছে সরকার, চলতি সপ্তাহে দাম না কমলে আমদানির অনুমতি, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। সক্ষমতার মাত্র 30 থেকে 40% দিয়ে চলছে দেশের বেশিরভাগ সিমেন্ট কারখানা। এর মধ্যে ছোট কারখানাগুলোর উৎপাদন নেমেছে একেবারে তলানিতে, এমন তথ্য জানিয়েছেন সিমেন্ট খাতের উদ্যোক্তারা, যারা বলছেন সরকারি বেসরকারি খাতে চাহিদা অস্বাভাবিকভাবে কমেছে সিমেন্টের চাহিদা, যার প্রভাবে কমেছে উৎপাদন। অন্যদিকে কারখানার পরিচালন ব্যয় বাড়ায় বিগত 1.5 বছরে ছাঁটাই হয়েছে অন্তত 15% জনবল। বিস্তারিত রায়হান শুভনের রিপোর্টে। এক যুগেরও বেশি সময় ধরে সিমেন্ট, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রীর ব্যবসা করেন আমিনুল ইসলাম। বছর দেড়েক আগেও তার দোকান থেকে প্রতি মাসে বিক্রি হতো 2 থেকে 2,500 বস্তা সিমেন্ট, কিন্তু সাম্প্রতিক সময়ে পাল্টে গেছে সেই প্রেক্ষাপট। বিক্রি নেমে এসেছে অর্ধেকেরও কমে। মাসে ধরেন 2,000 2,500 ব্যাগ বেচতাম, এখন 1,000 1,200, কোনো মাসে 800। খুচরা পর্যায়ে চাহিদা সংকোচনের প্রভাব পড়েছে উৎপাদন পর্যায়ে। তথ্য বলছে 2007 সালে দেশে সিমেন্টের বার্ষিক চাহিদা ছিল 2 কোটি 20 লাখ টন। সরকারি অবকাঠামো উন্নয়ন ও ব্যক্তি পর্যায়ে আবাসন চাহিদা বাড়ায় 2022-এ যা পৌঁছায় 4 কোটি 20 লাখ টনে। চলতি বছর যা নেমে এসেছে 3 কোটি 30 লাখ থেকে 3 কোটি 40 লাখ টনে। উদ্যোক্তাদের দেওয়া তথ্য মতে 2007 সালে দেশে বাৎসরিক সিমেন্ট উৎপাদন সক্ষমতা ছিল 3 কোটি 20 লাখ টন। 2007 সালে যেখানে এ খাতের বিনিয়োগ ছিল 15,000 কোটি টাকা, 2025 সাল নাগাদ তা পৌঁছে গেছে 50,000 কোটিতে। এ সময় বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় 3 গুণ বেড়ে দাঁড়ায় 10 কোটি টনে। তবে চাহিদার অস্বাভাবিক সংকোচনে এখন বেশিরভাগ কারখানা চলছে 30 থেকে 40% উৎপাদন সক্ষমতায়। এটা তো প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা ইন্ডাস্ট্রি। এর মধ্যে গ্যাস প্রাইসেস, পাওয়ার প্রাইসেস, ডিফারেন্ট প্রাইসেস। আরো একটা ব্যাপার হলো কি, মানে গভর্নমেন্ট প্রজেক্ট গুলি বন্ধ হলো। ইন দ্য মিন টাইম রিয়েল এস্টেটে একটা নেগেটিভ হাইপ ছিল। তো সবগুলি কারণে সিমেন্ট এবং স্টিল আর ফেসিং ডিফারেন্ট ক্রাইসিস। এখন ক্যাপাসিটির তুলনায় আমাদের ডিমান্ড এবং বিক্রি অনেকটা ড্রপ এবং অনেকটা নিচে চলে আসছে, যার জন্য আমরা এখন এই শিল্পে যারা নিয়োজিত আছি আমরা সবাই একটা হতাশার মধ্যে সময় পাস করছি। তথ্য বলছে বর্তমানে প্রিমিয়ার সিমেন্টের কারখানা চলছে 40% সক্ষমতায়, মেট্রোসেম চলছে সক্ষমতার 30% নিয়ে, 20% সক্ষমতায় চলছে বসুন্ধরা সিমেন্ট, মিড সিমেন্ট চলছে 25%, রাউন্ড চলছে 40%, আর ফ্রেশ চলছে সক্ষমতার 65% নিয়ে। সক্ষমতার সবটুকু ব্যবহার করতে না পারা, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, ঋণের সুদহার বৃদ্ধি সহ নানা কারণে লোকসান গুনতে হচ্ছে কারখানাগুলোকে। সেই সাথে বস্তা প্রতি সিমেন্টের দর 50 টাকা কমিয়ে এখন বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকায়। সিমেন্ট কিন্তু এখনো যা বিক্রি হচ্ছে, শুধু ব্যাংকগুলিকে আমরা, যেহেতু এটা ক্যাপিটাল ইনসেন্টিভ একটা সেক্টর, প্রচুর বড় করতে হয় ব্যাংক থেকে এই ধরনের ফ্যাক্টরি সেট আপ করার জন্য, ব্যাংকের টাকাকে সার্ভিস করার জন্য, ব্যাংকের সাথে লেনদেন সুরক্ষা করার জন্য এবং ব্যাংকের এই ধারাবাহিক রিপেমেন্ট করার জন্য সিমেন্ট অনেকেই যার কস্ট মূল্য তার থেকে লেস প্রাইসে প্রোডাক্ট বিক্রি করে যাচ্ছে। এমন অবস্থার প্রভাব পড়েছে এ খাতের কর্মসংস্থানও। তথ্য বলছে 2024 সালে এই খাতে কর্মীর সংখ্যা ছিল 10 লাখ, গেল 1.5 বছরে ছাঁটাই হয়েছে অন্তত 2 লাখ। 24-25 অর্থ বছরে আমাদের বেশ কিছু এমপ্লয়ি সেপারেশনে যেতে হচ্ছে এই সেক্টরে, এবং বাই ডিফল্ট যেখানে উৎপাদন এবং কনজাম্পশন কমে গিয়েছে, লজিক্যালি প্রায় 10 থেকে 15% আমাদের এই কর্মী ছাঁটাই বা সেপারেশন যেতে হয়েছে। এবং এই ধারাবাহিকতা যদি আরও থাকে তাহলে সামনে মনে হয় আরও লোকবল এই ধরনের ওভারহেড কস্ট কমানোর জন্য অনেকেই সেই পথে হাঁটবে। ন্যাশনাল ইলেকশন হওয়ার পরে যে রেজাল্ট হবে, এটা যদি একটা ক্রেডিবল ইলেকশন হয়, আমার মনে হয় যে ইকোনমি রিভাইভ, ইনশাআল্লাহ ইকোনমি আমাদেরকে একটা ভালো একটা ওয়ে অফ করবে। তথ্য বলছে গেল 1.5 যুগে দেশে ছোট আকারের অন্তত 30টি কারখানা বন্ধ হয়েছে, যার মধ্যে 5টি ছিল বিদেশি। চাহিদার দীর্ঘমেয়াদী সংকোচনে আরও কারখানা বন্ধ হবার শঙ্কা এ খাতের উদ্যোক্তাদের।
রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এক বছরেও বিতরণ করা যায়নি টিসিবির বাতিল হওয়া ৩৮ লাখ ফ্যামিলি কার্ড। ফলে স্বল্প মূল্যের পণ্য বঞ্চিত হচ্ছেন ১.৫ কোটির বেশি দরিদ্র মানুষ। স্থানীয় সরকার থেকে তথ্য পেতে দেরি হয়, নতুন উপকারভোগী যুক্ত করতে সময় লাগছে বলছে টিসিবি। তবে বিশ্লেষকদের মতে সরকারের ব্যবস্থাপনার অভাবে এমন পরিস্থিতি, যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে সঠিক উপকারভোগীদের এই কার্যক্রমের আওতায় আনার পরামর্শ তাদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। চাল থেকে শুরু করে ডাল কিংবা ভোজ্য তেল, সরকারি সংস্থা টিসিবির হিসাবে বছর ব্যবধানে এই ৩ পণ্যের দর বেড়েছে গড়ে ১১% বেশি হারে। এই সময়ে প্রায় ১২% দাম বেড়েছে আটার, বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। ১৩.৫% বেড়েছে মশলা জাতীয় পণ্যের দামও। একই সময়ে মাছ মাংসের দামও ১১% বেড়েছে। ফলে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। যাই কিনতেছি তাই তো দেখি যে আগের চেয়ে দামটা একটু বেশি। যে ইনকাম, যে রুজি, এটা আমাদের অধিকাংশ ফ্যামিলি যারা আমরা মধ্যস্থ বা মিডিয়াম, যা নিম্ন ফ্যামিলি, তাদের জন্য একটু কষ্ট হয়ে আছে। এমন অবস্থায় নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে ১ কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের উদ্যোগ নেয় টিসিবি ২০২২ সালে, যার মধ্যে সচল রয়েছে ৬১,৭০,৭২৮টি। বাকি ৩৮,২৯,২৭২টি কার্ডই অকার্যকর। প্রতি কার্ডের বিপরীতে ৪ জন করে মানুষ হিসাব করে বাণিজ্য মন্ত্রণালয়। সেই হিসেবে ১.৫ কোটির বেশি দরিদ্র মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যদিও টিসিবি বলছে স্থানীয় সরকার থেকে তথ্য পেতে ধীরগতির কারণে নতুন উপকারভোগী যুক্ত করতে সময় লাগছে সংস্থাটির। কোয়ান্টিটি যেগুলো আছে, এটা স্থানীয় প্রশাসন এগুলো তথ্য সংগ্রহ করে আমাদের কাছে প্রেরণ করতেছেন। এটা প্রসেস আছে, এখনো চলমান আছে। আবার আমরা এগুলো ভেরিফিকেশন করে তারপরে এগুলো আমরা কার্ড প্রিন্ট এবং তাদের কাছে সরবরাহ করতেছি। আরও যে বাকিগুলো আছে, এটা আমাদের খুব অল্প সময়ে সরকার চেষ্টা করতেছে এবং স্থানীয় প্রশাসন চেষ্টা করতেছে যে অল্প সময়ে এটা ১ কোটিতে উন্নীত করার জন্য আর কি। বিশ্লেষকরা বলছেন, দরিদ্র দূরীকরণে সহায়ক ভূমিকা পালনের যে পদক্ষেপের দরকার ছিল, গত ১৪ মাসেও সেদিকে খুব একটা নজর দেয়নি সরকার। ফলে যুক্ত করা সম্ভব হয়নি বাতিল হওয়া ফ্যামিলি কার্ডের নতুন উপকারভোগীদের। এমন অবস্থায় দ্রুত সময়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সুবিধাভোগীদের খুঁজে বের করে এই কার্যক্রমের আওতায় আনার পরামর্শ তাদের। ৩৮ থেকে ৪০ লাখ মানুষ তো সমাজে রয়েছে, কিন্তু সেই মানুষগুলা তো তাদের কার্ড পাচ্ছে না অথবা রাষ্ট্রের সেই সুবিধা ভোগ করতে পারছে না, কিন্তু উচ্চ মূল্যস্ফীতির চাপ তাদেরকে নিতে হচ্ছে। অতএব এটা আমি মনে করব রাষ্ট্রের ব্যবস্থাপনার একটা অভাব রয়েছে। সেই জায়গাটা বিবেচনা করে রাষ্ট্র যদি সঠিক ব্যবস্থাপনা নেয় এবং সঠিক ভোগধারীদেরকে বের করে তাদের অন্তর্ভুক্ত করতে পারে, তার কিন্তু একটা লং টার্ম দীর্ঘমেয়াদী বেনিফিট রাষ্ট্র পেতে পারে। তথ্য বলছে, টিসিবির ১ কোটি কার্ডের বিপরীতে প্রতি মাসে ৫০,০০০ টন পণ্য বিক্রি করার কথা সরকারের, যা এখন নেমে এসেছে প্রায় অর্ধেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি সপ্তাহের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার পেঁয়াজের বাজারে দৃষ্টি রাখছে। মৌসুমের শেষ সময়ে এসে পেঁয়াজের দাম বাড়লেও মুড়ি কাটা পেঁয়াজ বাজারে উঠলেই দাম কমে যাবে বলেও আশাবাদ জানান তিনি। জানান, পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, কোনো সংকট নেই। পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার ১০,০০০ হাই ফ্লো মেশিনও সরবরাহ করেছে। ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২,৮০০ আবেদন পড়েছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বাজারের মূল্য সহনীয় পর্যায়ে না আসলে আমদানির অনুমোদন ইস্যু করা হবে। প্রায় ২৮০০র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। একসময় ছিলেন বেকার, এখন লাখ টাকার মালিক। বেলজিয়াম জাতের হাসি বদলে দিল ২ যুবকের জীবন। নাটোরের সিংড়ার জাহিদ মাহমুদ ও আবু হাসান গড়ে তুলেছেন চলন বিলের হ্যাচারি নামে হাঁসের খামার, যেখান থেকে ডিম ও হাঁসের বাচ্চা বিক্রি করেই মাসে আয় লাখ টাকার উপরে। দল বেঁধে ছোটাছুটি করছে শত শত সাদা হাঁস, যা দেখলে চোখ জুড়াবে যে কারোই। এ জাতের হাঁসের প্রতিটির ওজন হয় গড়ে ৪ থেকে ৫ কেজি পর্যন্ত, যার একটি ডিমের দাম ৪০ থেকে ৮০ টাকা, আর একটি বাচ্চা বিক্রি হয় ১৫০ টাকায়। নাটোরের সিংড়া উপজেলার নূরপুর গ্রামে নতুন এক সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে এই বেলজিয়াম জাতের হাঁস পালন।
শালা দুলাভাই জাহিদ মাহমুদ ও আবু হাসান চলনবিল হ্যাচারি গড়ে তুলে এ জাতের হাঁস পালন করেই স্থাপন করেছেন সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্বাদ ও পুষ্টিগুণে অনন্য এই হাঁসের ডিম ও মাংসের এখন ব্যাপক চাহিদা। তরুণ খামারি জাহিদ মাহমুদ কয়েক বছর আগেও ছিলেন ঋণগ্রস্ত। জীবনের নানা সংকটে জর্জরিত অবস্থায় একসময় তার মাথায় আসে হাঁস পালনের চিন্তা। সেই ভাবনাই তার জীবনে এনে দেয় পরম সফলতা। একসময় আমি জাহিদের কিছু ছিল না, বর্তমান আল্লাহর রহমতে 10 থেকে 12 লক্ষ টাকার হাঁস আছে এবং মান্থলি সমস্ত খরচ খাতি বাদ দিয়েও আমাদের 2 লক্ষ টাকা থাকে। এটা করার পিছনে আমার দুলাভাই আছে, আমার পিতামাতা আছে। 4 বছর আগের সেই ছোট উদ্যোগ এখন পরিণত হয়েছে বাণিজ্যিক খামারে। বর্তমানে জাহিদ ও আবু হাসানের খামারে হাঁসের সংখ্যা প্রায় 2500টি। হাঁস পালনের পাশাপাশি এখন তারা বাচ্চা উৎপাদনও শুরু করেছেন। বছরে তাদের মোট আয় 24 লাখ টাকারও বেশি। এটার বাচ্চা বিক্রি করে আলহামদুলিল্লাহ মাসে সমস্ত খরচপাতি বাদ দিয়ে মাসে 2 লক্ষ টাকা আর্নিং হয়। আমার এখানে মোটামুটি 4টি কর্মচারী আছে বর্তমান। এ খামারে প্রতিটি হাঁস 45 দিনের মধ্যেই 3 কেজি ওজনের হয়, ফলে কম সময়েই বিক্রিযোগ্য হয়ে ওঠে। খামারটিতে এখন কাজ করছেন 4 জন স্থানীয় যুবকও। আমি চলনবিল হ্যাচারিতে আমি কাজ করি এবং মাস শেষে 10,000 টাকা বেতন পাই। এই বেতন দিয়ে আমার সংসার চলে। খামারি আবু হাসান জানান, কম পুঁজি বিনিয়োগ করে বেলজিয়াম জাতের হাঁস পালন শুরু করা যায়। আমি ছিলাম বাইরে, আমার শালা দেশে ছিল। দেশে থাকার পরে আমার শালা বলতো যে ভাই হাঁসের একটা খামার করার দরকার, হাঁসের খামার করলে মনে হয় কিছু লাভবান হতে পারবো। এই কারণে আমার শালার উদ্যোগে মনে করেন হাঁসের খামারটা আমাদের করা। সিংড়া উপজেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ, প্রশিক্ষণ ও বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে, যাতে হাঁস পালনে আগ্রহীরা আরও উৎসাহিত হন। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সিংড়া নাটোরের পক্ষ থেকে এই খামারিদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছি এবং যে কোনো সময় তাদের চিকিৎসা সেবা, লাভজনক খামার তৈরি করার জন্য যে পরামর্শ, প্রয়োজনীয় পরামর্শ, পাশাপাশি টিকা প্রদান, এইসব বিষয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। শালা দুলাভাই জাহিদ ও হাসান এখন শুধু সফল খামারি নন, তারা হয়ে উঠেছেন এলাকায় অনুপ্রেরণার প্রতীক। তাদের সফলতা দেখে অনেক তরুণ হাঁস পালনে আগ্রহী হয়ে উঠছেন। মাহফুজুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 68 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,899-তে। বেচা কেনা হয়েছে 402 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 34টির, কমেছে 329টির, আর অপরিবর্তিত আছে 27টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5,899.3 পয়েন্টে, যা গত বৃহস্পতিবার থেকে 68.01 পয়েন্টস কম। আজ টার্নওভার ওয়াইজ মার্কেটে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 4.2% কম। উল্লেখ্য, আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স লক্ষ্য করা গেছে, যার মধ্যে হাইয়েস্ট লস হয়েছে এনবিএফআই সেক্টরে, ফলোড বাই ব্যাংক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। টার্নওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে ইঞ্জিনিয়ারিং, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড টেক্সটাইল। আজকের সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড অ্যান্ড বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার প্রভাবে আকাশপথে চলছে চরম বিশৃঙ্খলা। শনিবার একদিনেই বাতিল হয়েছে 1400-র বেশি ফ্লাইট। শাটডাউনের পর $4 বিলিয়ন বেশি লোকসান গুনছে যুক্তরাষ্ট্রের পর্যটন খাত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কংগ্রেসে অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্বের কারণে 1 অক্টোবর যুক্তরাষ্ট্রে শুরু হয় শাটডাউন, যা এখনও চলছে। শনিবার ছিল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার 39তম দিন। শাটডাউনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্প। ফ্লাইট সংখ্যা কমানোর আগেই $4 বিলিয়ন বেশি লোকসান গুনেছে এই খাত। ফ্লাইট সংখ্যা কমানোর কারণে যা আরও বাড়বে। শাটডাউনের কারণে শনিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বাতিল হয়েছে 1400-র বেশি ফ্লাইট। এছাড়াও প্রায় 6000 ফ্লাইট ছেড়েছে দেরিতে। এর আগে শুক্রবার আরও 7000 ফ্লাইট বিলম্বিত হওয়ার তথ্য দিয়েছে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইট অ্যাওয়্যার। এতে বিপাকে পড়েছেন ভ্রমণকারীরা।
নিউ জার্সি নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় বিমানের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। স্থানীয় সময় বিকেলে 4 ঘন্টারও বেশি দেরিতে ফ্লাইটগুলো বিমানবন্দরে এসে পৌঁছেছে। গড়ে অন্তত 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে প্রতিটি ফ্লাইট। অচলাবস্থার মধ্যে বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে এয়ার কন্ট্রোলারদের। এতে তাদের মধ্যে দেখা দিয়েছে ক্লান্তি, যে কারণে দেশের সবচেয়ে ব্যস্ত 40টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল 10% পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ ধীরে ধীরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়বে। আর শাটডাউন চলতে থাকলে ফ্লাইট সংখ্যা 20% পর্যন্ত কমানো হতে পারে বলে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তার স্বার্থে ফ্লাইট সংখ্যা কমানো জরুরি, কেননা বেতন ছাড়া কাজ করায় বিমান নিয়ন্ত্রকদের মধ্যে ক্লান্তি ও অনুপস্থিতি বাড়ছে। তথ্য বলছে, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্সির 64,000 কর্মীর বেশিরভাগই বেতন পাচ্ছেন না, আর এটি বিমানবন্দর নিরাপত্তায় প্রভাব ফেলছে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।